রাতে খাওয়াও হয়নি, সারাক্ষণ পড়ে পড়ে কী যে হলো, ঘুমিয়ে গেলাম এত। ব্যাংকের কাজ, ব্যাংক, পোস্ট অফিস বা এই জাতীয় রিলেটেড কাজকর্ম এত ভালো আমার কোনোদিনই লাগে না। বললাম না, সুগার কোলেস্টেরলের ওষুধও খাওয়া হয়নি, এমনভাবে করেছি। তো যাই, এখন এই যে খইয়ের প্যাকেট নিলাম, কাটবো, কৌটোতে দেবো। একটু বেলা হলো, তা ব্যাংকে আমাকে যেতে হয়নি। ব্যাংকে ভেবেছিলাম যেতে হবে, কিন্তু কাজটা মন করে আসতে পেরেছি, আপ টু ডেট ইয়েটা। পুরা চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন সকালে। এখন বাজলো পুরো 9টা, আর আজকে হচ্ছে 3রা অক্টোবর, আর বৃহস্পতিবার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো এলাম, চায়ের জল বসিয়ে দিলাম, চাটা খাবো, কারণ এত ঘুমিয়েছি, কাল রাতে খাওয়াও হয়নি, সারাক্ষণ পড়ে পড়ে কী যে হলো, ঘুমিয়ে গেলাম এত। তো আমার চাটা খাওয়া হয়নি, চা বলছি, সরি, রাতে খাওয়া হয়নি। তার ফলে এতক্ষণ খালি পেট, আর থাইরয়েডের ওষুধ অনেক আগে খেয়েছি, কিন্তু ওই কিছুতেই উঠতে আর পারছিলাম না, উঠতে আর পারছি না যে উঠে চা করবো, চা খাবো, খই খাবো, দুটো বিস্কিট খাবো, সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, দেরি করেই হলো, 9টা বেজে গেল। তো আজকে একটুখানি আমার ব্যাংকে কাজ আছে, সেটা আগে একটুখানি মন্টুকে পাঠাবো, আমার বইটা, পাসবুকটা ইয়ে করতে, আপ টু ডেট করতে। যদি সেটা হয়, যদি ঠিকঠাক হয় বা ইয়ে হয়, তাহলে ঠিক আছে, তা নাহলে আমাকে হয়তো ব্যাংকে যেতে হবে। ব্যাংক মানে একদম পাশের বিল্ডিংটাই, মানে ওপর থেকে নিচে নামবো, জাস্ট পাশের বিল্ডিংটাই। তো সেই তখন দেখতে হবে আর কি, কী করা, মানে যেতে হবে, হয়তো যেতে হবে, মানে ইয়ে হলে, দরকার থাকলে আর কি যেতেই হবে। তো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দিন কাজ শুরু করি। যদি বাইরে ব্যাংকে যেতে হয়, তাহলে ঘরের কাজ তো একটু হ্যাম্পার্ড হবেই, আর যদি না যেতে হয়, তাহলে অ্যাজ ইউজুয়াল যেমন করার তেমন করবো। এখন কী হবে সেটা জানি না, যতক্ষণ জানছি না ততক্ষণ মানে ওই। আর এইসব কাজে যেতে আর ভালো লাগে না, বুঝেছো তো? এইসব ব্যাংক, পোস্ট অফিসের কাজ করতে এখানে তো কোনো আনন্দ, রিক্রিয়েশনের ব্যাপার নেই। যাও, গিয়ে দাঁড়িয়ে থাকো, হতে দিয়ে এটা ওটা, চলো জল ফুটে গেল। এই ব্যাংক ভীষণ বোরিং কাজ, এই ব্যাংকের কাজ, ব্যাংক, পোস্ট অফিস বা এই জাতীয় রিলেটেড কাজকর্ম এত ভালো আমার কোনোদিনই লাগে না, কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয়। আর স্পেশালি আমার অ্যাকাউন্টের কাজ তো আমাকেই করতে হবে, তাই না বলো? সেটা তো আর অন্য কাউকে দিয়ে হবে না। চলো ছেঁকে নিই, একটু খাই, সত্যি ভীষণ খিদে পেয়েছে, রাতে সারা রাত না খাওয়া, বুঝতেই পারছো। কালকে ওই বললাম না, সুগার কোলেস্টেরলের ওষুধও খাওয়া হয়নি, এমনভাবে করেছি। তো যাই, এখন এই যে খইয়ের প্যাকেট নিলাম, কাটবো, কৌটোতে দেবো। তো এর প্লেটটা নিয়ে নিচ্ছি, এই যে চা নিয়ে এবার ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি টিভিটা চালাই, একটু কোনো ব্লগ বা নিউজ কী আছে আপডেট দেখে নিই, নিউজ, কারণ কালকে সন্ধ্যায় ঘুমিয়ে গেছি, দেখা হয়নি। তো সেই জন্য সেই দেখতে দেখতে চাটা খাই, একটু খবর কাগজ পড়ি, আর তার মধ্যে তো মন্টু চলে আসবে, ফুল আনতে দিলাম মন্টুকে। আজকে বৃহস্পতিবার, কালকে তো ফুল আনতে ভুলে গেছিলাম, তো বৃহস্পতিবারে আজকে ফুল আনতে দিয়েছি, মন্টু ফুল নিয়ে আসবে, তারপর ওকে একটু পাঠাবো ব্যাংকে। যদি বললামই তো তোমাদের, যা হবে দেখা যাবে, তারপরে কর্মসূচি ঠিক হবে আর কি। চলো এখন ঘরে যাই। ধরো এবার এলাম আবার রান্নাঘরে একটুখানি কাজ করতে, একটু বেলা হলো, তা ব্যাংকে আমাকে যেতে হয়নি। ব্যাংকে ভেবেছিলাম যেতে হবে, কিন্তু কাজটা মন করে আসতে পেরেছে, আপ টু ডেট ইয়েটা। যাই হোক, আমাকে আর যেতে হয়নি। তো এই এলাম, একটু বেলাই হলো, একবারে কাজকর্ম করব, করে স্নান করব, করে আজ তো বৃহস্পতিবার, পুজো করব। তো যতটুকু পারি, কারণ কালকে ঘুমিয়েছি প্রচণ্ড, কিন্তু নিজে থেকে ঘুমালেও মেডিসিনের যে একটা সাইড এফেক্ট, সেটা মেডিসিন না নিলে 2 দিন, ম্যাক্সিমাম 2 দিন, মানে 2 দিনের মধ্যেই মাথায় কষ্ট শুরু। অথচ কিন্তু ঘুমিয়েছি, আমি তো বারবার বলছি যে রাতে খাইও নি, এত ঘুমিয়েছি, কিন্তু সেই ঘুমটা কাজে দেয় না। কি অদ্ভুত ভাবো, একটা মেডিসিনের, মানে এই যে পুরোপুরি ড্রাগের মতন যে অ্যাডিকশান,
যে মেডিসিন না নিলে ঘুমাচ্ছি, আমি নর্মালি একজন মানুষ যেভাবে ঘুমানো সেভাবে ঘুমাচ্ছি, তারপরেও কিন্তু আমার মাথায় কষ্ট হচ্ছে। এটা খুব বাজে, ভীষণ বাজে জিনিস, এবং এইটা নিয়ে ভুগছি বলেই আমার এতটা বলা। তা না হলে দেখো নর্মালি ঘুমালে কোনো মানুষ তো ফ্রেশ থাকবে, তাই না? কিন্তু আজকে মাথা ঠিক নেই, 2 দিন খাইনি মেডিসিন। 1 তারিখে খাইনি, লাস্ট 30 তারিখে খেয়েছি, তাহলে 1, 2, আজকে হচ্ছে 3 তারিখ হলো। আজকে রাতে মানে ওই সন্ধ্যা ধরো 8টার মধ্যে আমাকে খেয়ে নিতে হবে। এই বেলাটা আমাকে কষ্ট করে টানতে হবে, হচ্ছে আর কি টানতে। এখনই মানে যদি হতো, সুযোগ থাকতো তো খেয়ে শুয়ে থাকতাম, কিন্তু সেটা হবে না। তো চলো এবার রান্নাঘরে যে এই র্যাকটা নামিয়েছিলাম, র্যাকটা সেট করি। এখানের কৌটোগুলো আপাতত পুরো সরাতে হবে, সব তো লাগছে না, যেটা লাগবে সেইটা নেব, রাখবো। তারপরে এগুলো কোথায় সরিয়ে রাখি সেটাও দেখতে হবে, সেটারও একটা জায়গা বুঝে বের করতে হবে। যেগুলো প্রয়োজন সেগুলো এখন রাখতে হবে। তাহলে ঢুকি এবার রান্নাঘরে, আস্তে আস্তে কাজ শুরু করি। তো কাজ শুরু করে দিলাম বন্ধুরা রান্নাঘরে। তো যেটুকু ঝাড়াঝড়ি মোছামুছি রয়েছে আর কৌটোগুলো যে সমস্ত মেজে ঘষে রাখা হয়েছে সেগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর এখানকার যে কৌটোগুলো বাঁ দিকে যে সমস্ত রাখা, এগুলোকে সমস্ত ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, মানে এই জায়গাটাকে পুরো ক্লিয়ার করে দিতে হবে। তারপর প্রচুর মানে চায়ের কাপ রয়েছে, যেগুলো ওই রডে আংটার সঙ্গে ঝোলানো রয়েছে, সেগুলো তো ধুলো পড়েছে, সেগুলোকে সমস্ত মাজবো, মেজে আবার ঠিকঠাক করে যেটা জায়গার জিনিস সব মানে ঠিকঠাক মতন অর্গানাইজ করব, অর্থাৎ এই জায়গাগুলো সব পরিষ্কার রাখতে হবে এই জায়গাটা। তো সেই জন্যই করছি। আজকে একটু দেরি হয়ে গেল যদিও কাজটা শুরু করতে, কিন্তু তারপরেও মনে হলো যে না, দেরি হলেও যতটা সম্ভব করছি। তবে তোমরাও বলেছো বারবার, আর আমিও জানি যে আমি অবশ্যই পুজোর আগে কমপ্লিট সব কিছু করতে পারবো না, আর ওইভাবে আমি মানে করবও না চেষ্টা। তার কারণ এটা তো ঘটনা যে আমি অসুস্থ হলে মুশকিল আছে। তো যাই হোক, এই কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি যখন, তখন অনেক কিছু মনে হয়, মানে যেগুলো নিজের মনের মধ্যে চলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে একটা কথা আমার, যেটা আমার মনে হয় বা আমি মানি, তোমরা সবাই একমত হবে কি না জানি না। তো মানে আমাদের সন্তানের ব্যাপারেই আর কি ভাবনা চিন্তা। যখন দেখো সন্তান যখন পৃথিবীতে আসে, তো যে কোনো মায়ের ক্ষেত্রে, মা বাবা উভয়ের ক্ষেত্রে, সব বাবা তো আর আমার সন্তানের বাবার মতন হয় না যে তার অন্যরকম, সে একদমই অন্যরকম মানুষ। তো খুবই আনন্দ পান তারা, এবং অত্যন্ত যত্নের সঙ্গে বড় করেন সন্তানকে। তো আমার মনে হয় অধিকাংশ মা বাবাই এটা ভেবে সন্তানকে পৃথিবীতে আনেন না যে ভবিষ্যতে আমি সন্তানকে আনছি বা তাকে লালন পালন করে বড় করছি, তাকে মানে এডুকেশন দিচ্ছি, তার কোনো কিছুর মানে ত্রুটি রাখছি না। অতএব সন্তান যখন বড় হবে তখন সন্তান আমাকে দেখবে, অর্থাৎ আমাদের যখন বয়স হয়ে যাবে মা বাবাদের, তখন সন্তান দেখবে মানে একদম দেখতে বাধ্য থাকবে। তো এটাই যে কখনোই আমরা অধিকাংশ মা বাবা এটা ভাবি না যে সন্তান আমাদের দেখতে বাধ্য থাকবে। দেখো, আমাদের কর্তব্য হচ্ছে সন্তানকে বড় করা, তাকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সমস্ত কিছু দিয়ে গড়ে তোলা, কিন্তু তার পরিবর্তে এটা কখনোই আমার মনে হয় বলা উচিত না যে আমি যেহেতু তোমাকে এই পৃথিবীতে এনেছি এবং বড় করেছি, তোমাকে একটা জীবন দিয়েছি, তো তার পরিবর্তে তোমাকে আমার যখন বয়স হবে, আমরা যখন বৃদ্ধ হব, তখন তোমাকে দেখতেই হবে, তুমি দেখতে বাধ্য থাকবে। মানে গিভ অ্যান্ড টেক পলিসি, আমি তোমার জন্য করেছি, অতএব তোমাকেও আমার জন্য করতে হবে। আমার মনে হয় অধিকাংশ মা বাবা এই চিন্তা ভাবনা করেন না, এই চিন্তাটা তারা আনেন না মনে। কিন্তু খুব অল্প সংখ্যক হলে এমন মা বাবাও আছেন যারা
কিন্তু মানে এটা একদম পরিষ্কার স্পষ্টভাবে বলে দেন যে আমি যেহেতু তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি এবং শুধু তাই নয়, তোমাকে বড় করেছি, তোমাকে খাইয়েছি, পরিয়েছি, সব কিছু দিয়ে তুমি বড় হয়েছো, সব কিছু নিয়ে, অর্থাৎ তোমার পেছনে অনেক কিছু অর্থ বলো, শ্রম বলো, সব দিয়েছি। তাই তুমি বাধ্য, যখন আমাদের বয়স হবে তখন একইভাবে আমরা যেভাবে তোমাকে দেখেছি, যেভাবে তোমাকে মানে কি বলবো, তোমাকে আমরা গড়ে পিঠে নিয়েছি, তোমাকে যে ভালোবাসা দিয়েছি, যে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি তোমার জন্য, তোমাকেও সেটা করতে হবে। এই দেখো আমি কথা বলতে বলতে আবার এসে এখানে মানে দাঁড়ালো। আজকে স্কুল যায়নি তো, এখন আমি কাজ করছি, এটাই তো স্বাধীনভাবে কাজ করতে পারি না বাড়িতে থাকলে। সন্তান আমাদের দেখবে কিনা সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। হতেই পারে যে তারা অবশ্যই দেখছে, এরকম তো হয়, বহু সন্তানই আছে যারা যথেষ্ট যত্নআত্তি করে বাবা মাকে, বা যথেষ্ট টেক কেয়ার করে, দেখে শোনে। কিন্তু ওটাই বললাম যে সেটা সন্তান যদি আমাদের দেখে সেটা অবশ্যই আমাদের বিরাট পাওনা বা প্রাপ্তি। কিন্তু আমরা মানে বাধ্য করতে পারি না, বলতে পারি না যে দেখতেই হবে। কারণ দেখো, ছেলেমেয়েরা আজকে দিনে কর্মসূত্রে অনেক দূরে দূরে থাকে বাড়ি থেকে। সে সমস্ত জায়গায় সবসময় তো বাবা মাকে নিয়ে যাওয়া সম্ভবপর হয় না, বা যদি তারা নিয়ে যেতে চায়ও, অনেক ক্ষেত্রেই মা বাবারা তাদের নিজের জায়গা ছেড়ে যেতে চান না। তাহলে কিভাবে সন্তান তাদের মানে নিয়মিতভাবে দেখাশোনা করবে ওইভাবে? সেটা তো হয় না। আবার অনেক সময় বিবাহ সূত্রে কন্যা সন্তান যারা, হয়তো তারা কর্মরতা নন এরকম, তো বিবাহ সূত্রে তারা যখন দূরে থাকে, তাদের পক্ষেও অনেক রকম অসুবিধে থাকে নিয়মিতভাবে বাবা মার মানে দেখাশোনা করার। হ্যাঁ, নিশ্চয়ই তারা ফোনের মারফত খবর নেয় বাবা মা কেমন আছে না আছে, কিন্তু নিয়ম করে বাবা মাকে দেখতে আসা, যদি দূরে থাকে বা কাছে থাকলেও, অনেক ক্ষেত্রেই ধরো বিয়ের পরে তো সম্পূর্ণ অন্য একটা পরিবারে যায়, সেখানে সেই পরিবারের ইচ্ছে অনিচ্ছে মেনে চলতেই হয়। আমরা যতই বলি যে না, মেয়েরা এখন অনেক এগিয়েছে, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে এখনও কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় মেয়েদের। তো এটাই যে আমার যখন মেয়ে হয়, আমি তখন একটা কথাই আমার মনে হতো যে মেয়ে বড় হলে আমাকে বুঝবে তো, মানে ভালোবাসার কথা না, যে আমি কীরকম সেটাও বুঝবে তো। ও আমাকে ভুল বুঝবে না তো, যেমন অন্যরা আমাকে সব সময় ভুল বোঝে। ভুল বোঝে মানে তারা জেনে শুনেই ভুলটা বোঝে, তারা জানে সব কিছুই যে আমি কীরকম, তারপরেও এটাই মনে হতো। যাই হোক, এটা ঈশ্বরের আশীর্বাদ যে আমার মেয়ে আমাকে মানে সঠিক চিনেছে যে আমি কীরকম, নিরপেক্ষভাবে। কারণ ও ওরকম না যে মা মানেই যে তার কোনো দোষ থাকতে পারে না, এরকমটা নয়। কিন্তু সে দেখেছে যে মা যেটা করছে বা মার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি কী, সেটা ঠিক না বেঠিক সেটা সে বুঝেছে। এটা আমার কাছে বিরাট বড় পাওনা। বড় পাওনা তো বটেই, যখন আমার মেয়ে যখন নিয়ে গিয়ে তার নিজের কাছে আমাকে সমস্ত ধরো মানে মেডিকেল ট্রিটমেন্ট যা কিছু সমস্ত কিছু যখন করে, ডাক্তারদের সঙ্গে কথা বলা, প্রত্যেকটা আলাদা আলাদা করে সমস্ত ডাক্তার দেখানো, আমার কিসে ভালো হবে, কী করা দরকার না দরকার করে, এটা তো অবশ্যই বাড়তি পাওনা। তো এটাই আমার মনে হয় যে আমি যদি জোর করতাম, আমি যদি এভাবে বলতাম যে আমি তোকে বড় করেছি, মানুষ করেছি, নিজের পায়ে দাঁড় করানোর মতো জায়গায় পৌঁছে দিয়েছি, কাজেই তোকে তার বিনিময়ে আমাকে দেখতেই হবে, দেখতে তুই বাধ্য। তাহলে হয়তো অনেক ক্ষেত্রে আমার মেয়ে, কেন বহু ছেলে মেয়ে ভেতরে ভেতরে অসন্তুষ্ট হবে, একদিন দুদিন হয়তো তারা কিছু করবে বাবা মার জন্য, তারপরে কিন্তু অটোমেটিক্যালি তারা
সরে যাবে, অর্থাৎ মা বাবার সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। তাই আমার মনে হয় বোধহয় যে আমাদের মা বাবাদের এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত না যে আমরা সন্তানকে বড় করেছি মানেই সন্তান কিন্তু আমাদের দেখতে বাধ্য, দেখতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। অর্থাৎ আমি দিয়েছি, তোমাকেও দিতে হবে, এটা আমার মনে হয় হয় না। সন্তানরা আমাদের মানে তাদেরকে আমরা পৃথিবীতে আনি কারণ মা ডাক শোনার জন্য, বাবা ডাক শোনার জন্য, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম জীবনযাপনের জন্য। কিন্তু সেই জীবনযাপনের পরিবর্তে তাদের কাছে আমার মনে হয় আর কিছু চাওয়া যায় না, মানে এটা ঠিক বিনিময় প্রথা হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ আমার হয়ে গেল, অনেক কিছু মাজা ঘষা হয়ে গেল, প্রচুর কাপ, আরও অনেক নানাবিধ জিনিস। এবার আমি হাতটা ধুয়ে নিই ভালো করে সাবান দিয়ে, তারপরে ঘরে গিয়ে একটুখানি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসবো। চলো, তোমাদের সামনে এলাম বন্ধুরা। ব্লগটা শেষ করা হয়নি, তাই জন্য ব্লগটা শেষ করতে তো দুপুরবেলায় তো রান্নাঘরের কাজকর্ম করলাম, সব কিছুই করে মোটামুটি হয়েছে। তো কালকে ওই কাপ টাপগুলো সব জায়গায় রাখবো, আজকে আর হয়নি, জানোই একসঙ্গে তো বেশি করতে পারি না। তো মানে অনেকটাই রান্নাঘর মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, মানে আপাতত এখনকার মতন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আগামীকাল দেখতে হবে আবার কি করি, কতটা কি করতে পারি। আমার বেডরুমে একটু করে হয়তো কিছু কাজ করব। তো কালকে দেখা যাক, কালকে তো কিছু কিছু কাজ যতটুকু হবে করব। আর পঞ্চমীর দিন তো ঠাকুরের আসন পরিষ্কার করবার ইচ্ছে রয়েছে, সব কিছু ঠিকঠাক করে নতুন জামা কাপড় পরানো গপুদের, এইটা ইচ্ছা রয়েছে। এখন সব কিছুই যদি তবে শরীর সব কিছু নির্ভর করছে। তো যাই হোক, তবু আমার মনে হলো যে তোমরা তো সবাই বারবারই বলছো যে এত প্রেশার না দিয়ে করতে। আসলে কি বলো তো, মাঝে মাঝে ইচ্ছে কর মনে হয় যে না, একটু ঠিকঠাক না করলে কীরকম হবে। এবার একার পক্ষে সেহেতু সত্যিই একটু অসুবিধাজনক। আর একটা অদ্ভুত ব্যাপার দেখো, আমার তো ব্যাক সাইডে, আমার এখানে তো কোনো রাস্তার কোনো সিনই নেই, কোথাও কোনো রাস্তা গাড়ি ঘোড়া যাবার কোনো সিনই নেই। তারপরেও এত ধুলো কী করে পড়ে, এত কী করে ধুলো পড়ে গো। মানে তুমি যদি মানে দুদিন যদি আমি ডাস্টিং না করি, তাহলে মনে হবে যে বোধহয় ওটা 20 বছর ধরে বোধহয় ওরকমই পড়ে আছে, এত ধুলো কী করা হয়। যার জন্য এসি দেখো এবার বোধহয় 3বার বোধহয়, হ্যাঁ 3বার সার্ভিসিং এত তাড়াতাড়ি হয়ে গেছে, 4বার সার্ভিসিং হয়ে গেল কী করে এত, মানে এবং যখনই এসি সার্ভিস করতে এসে সার্ভিসিংয়ের জন্য এসে ওই দাদা বলেন যে কী করে এত ধুলো হয় পেছনে ব্যাক সাইডে, তারপরেও ওই রকম মানে সব কিছুতে এত ধুলো পড়ে যায়, মানে দুদিন না করলে ব্যাস গেল। এবার যতই আমার ধুলো বারণ হলেও বাজে লাগে তো দেখতে, না জিনিসপত্র যদি ধুলো পড়ে থাকে। আর এই বছরটাই বললাম যে অন্য বছর হেল্প পাই, এই বছরটা যেহেতু পাইনি সেহেতু আমার কিছুই করার নেই। যতটুকু দেখতে খারাপ লাগে, তো নিজের বাস করছি, নিজের ঘর নিজে না করলে হবে না। তো যাই হোক, হবে না, পুজোর আগে কমপ্লিট হবে না, যেটুকু হবে আমার বেডরুমটা করে নেব, ওনারটা থাকবে, ওনারটা তো করে মানে ওখানে জামা কাপড় রয়েছে, কাঁচা জামা কাপড় একপাশে রাখা, সেগুলো ভাঁজ করতে হবে, ভাঁজ করেই করতে হবে। তো পুজোর মধ্যেও তো ভাঁজ তো করতে তো আর অসুবিধা নেই, জামা কাপড় তুলতে, তো সেইগুলো হবে। আর এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করছি ব্লগটা, আমার বকর করা যা কিছু। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর পুজো নিজেদের মনের মতো করে উদযাপন করো।